বাংলাদেশের তেল সংকট বাস্তবতা নাকি ষড়যন্ত্র? ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও 1 লিটার তেল মিলছে না মানুষের। পকেটে টাকা আছে কিন্তু বাজারে কোনো পণ্য নেই। বাংলাদেশের প্রতিটি মোড়ে আজ একটাই হাহাকার, তেল কই? কিন্তু আপনি কি জানেন এই সংকটের পেছনে আসল সত্যটা কি? হরমুজ প্রণালীতে আবারও কি তেলের জাহাজ বন্ধ করে দিল ইরান? এটা কি বিশ্ববাজারের প্রভাব নাকি আমাদের ঘরের ভেতরে তৈরি করা কোনো সূক্ষ্ম ষড়যন্ত্র? আজকে আমরা জানবো কেন এই তেল সংকট, কেন এই লম্বা লাইন, আর কেনই বা এই হাহাকার, কেন এই সাধারণ মানুষগুলো বলির পাঠা হচ্ছে। আপনি হয়তো ভাবছেন দূর মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ চলছে সেটার জন্য কেন আমাদের দেশের মানুষটা সাফার করবে, কিন্তু সম্পর্কটা কিন্তু অনেক গভীর। যখন হরমুজ প্রণালী বন্ধের হুমকি আসে তখনই কিন্তু সারা বিশ্বের হৃদস্পন্দন থেমে যায়। কিন্তু আসল সত্যটা কি? বাংলাদেশ কি আসলে তেলের অভাবে অচল হয়ে যাচ্ছে, নাকি বিশ্ববাজারের দোহাই দিয়ে একদল অসাধু চক্র আপনার পকেটে টাকা কাটছে? আজ আমরা এমন কিছু তথ্য ফাঁস করব যা শুনলে আপনি চমকে উঠবেন। বিশেষ করে বাংলাদেশের জাহাজগুলো নিয়ে যে খবরটি চাওয়া হয়েছে তার আসল সত্যটা আজকে আপনারা জানবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওতে আমি এমন কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যেটা মূলধারার নিউজেও কিন্তু এড়িয়ে যাচ্ছে। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম মাই এক্সক্লুসিভ ভিউয়ার্স। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে তেলের জন্য মানুষের নাভিশ্বাস উঠে গেছে। ঘন্টার পর ঘন্টা মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। শুধুমাত্র রাজধানী ঢাকাতে এই সংকট নয়, আপনারা যদি প্রত্যন্ত গ্রাম অঞ্চলের দিকেও তাকান তবে সেখানেও চলছে কিন্তু তেলের জন্য হাহাকার। এটা যেন একটা অদৃশ্য যুদ্ধ। ঘন্টার পর ঘন্টা মানুষ লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছে না, তাদেরকে খালি হাতে ফেরা লাগছে। আর ঠিক তখনই শুরু হচ্ছে সামাজিক অস্থিরতা। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশ কি সত্যি দেউলিয়া হওয়ার পথে, নাকি এটি একটি ম্যানমেড বা কৃত্রিম সংকট? এই ক্রাইসিসের পেছনে মূলত 3টি কারণ আছে, যেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো এর প্রথমটাই হচ্ছে বৈশ্বিক প্রেক্ষাপট। বর্তমান সংকটের মূলেই রয়েছে মধ্যপ্রাচ্যের অস্থিরতা। ইরান এবং ইসরায়েলের মধ্যে যে সরাসরি সংঘাত শুরু হয়েছে তার প্রভাব কিন্তু সরাসরি পড়ছে জ্বালানি তেলের বাজারে। কিন্তু কেন? কারণ পৃথিবীর মোট জ্বালানি তেলের প্রায় 1/5 পরিবাহিত হয় কিন্তু এই হরমুজ প্রণালী দিয়ে। ইরান কিন্তু অলরেডি স্টেট অফ হরমুজ বন্ধ করে দিয়েছে। আর এই স্টেট অফ হরমুজ বন্ধ করার কারণে কিন্তু পুরো বিশ্বে তেলের বাজার এখন হুমকির মুখে, আর সেটা কিন্তু তুরুপের তাসের মতন ভাঙতে শুরু করেছে। আমরা জানি যে বাংলাদেশ জ্বালানি তেলের সিংহভাগই কিন্তু বিদেশ থেকে আমদানি করে। ইতিমধ্যে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কিন্তু ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে। এই উত্তেজনার কারণে আমদানিকারক দেশগুলো আতঙ্কে আছে। বাংলাদেশও ঠিক এর বাইরে নয়। আন্তর্জাতিক এই অস্থিরতায় আমাদের স্থানীয় বাজারে দাম বাড়ানোর একটা অজুহাত হিসাবেই কিন্তু কাজ করছে। এছাড়া বর্তমান বিশ্বে ডলারের যে সংকট চলছে সেটার কারণে কিন্তু ব্যাংকগুলা এলসি খুলতে হিমশিম খেয়ে যাচ্ছে। আমদানিকারকরা সময় মতো ডলার পাচ্ছে না, তখনই জাহাজ বন্দরে এসে বসে থাকলেও তেল খালাস করা সম্ভব হচ্ছে না। এটা কিন্তু একটা চেইন রিয়াকশন হয়ে দাঁড়িয়েছে। এখন আসি একটা সবথেকে ইম্পর্টেন্ট নিউজ বা স্বস্তির খবর নিয়ে। বাজারে গুজব আছে যে বাংলাদেশের তেলবাহী জাহাজগুলো মধ্যপ্রাচ্যে আটকে আছে বা সেগুলোকে আসতে দেওয়া হচ্ছে না। কিন্তু আমাদের কাছে থাকা নির্ভরযোগ্য তথ্য এবং শিপিং সোর্স অনুযায়ী এখন পর্যন্ত বাংলাদেশের কোনো বড় তেলবাহী জাহাজ ইরান বা অন্য কোনো শক্তির হাতে কিন্তু আটক হয়নি। বরং সত্য হলো বাংলাদেশ সরকার এবং আমদানিকারক সংস্থাগুলো অত্যন্ত সতর্কতার সাথে আন্তর্জাতিক জলসীমায় জাহাজগুলোকে পরিচালনা করছে। ইরান ও অন্যান্য সংশ্লিষ্ট দেশগুলোর সাথে বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক আছে সেটা ভালো থাকার কারণেই কিন্তু আমাদের যে জাহাজগুলো আছে সেগুলোকে নিরাপদে কিন্তু প্যাসেজ দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনার তেলের সরবরাহ আসার যে পথটা সেটা কিন্তু এখনো সুগম আছে। তাহলে কিন্তু সবার মনে প্রশ্ন জাগে, তেল তো আসছে, তাহলে বাজারে তেল নেই কেন? এখানেই লুকিয়ে আছে কিন্তু আসল রহস্যটা। এখন আসি সবচেয়ে ভয়ানক কারণটিতে, যেটা হচ্ছে ম্যানমেড ক্রাইসিস। অনেক সময় দেখা যাচ্ছে গুদামে তেল আছে, কিন্তু ব্যবসায়ীরা অতিরিক্ত লাভের আশায় বাজার থেকে সরবরাহ কিন্তু কমিয়ে দেয়। তারা অপেক্ষা করে কখন দামটা বাড়বে, আর এটাকেই বলা হয় কিন্তু কৃত্রিম সংকট। যখনই বাজারে সরবরাহ কমে যায় সাধারণ মানুষের মধ্যে কিন্তু অটোমেটিক্যালি আতঙ্ক তৈরি হয়, আর এই সুযোগটাই অসাধু সিন্ডিকেটরা কাজে লাগায়। আর সেখান থেকেই কিন্তু তারা কোটি কোটি টাকা কিন্তু হাতিয়ে নেয়। আর মানুষ যখনই শোনে যে বাজারে তেল নেই তখনই সে কিন্তু এক্সট্রা করে কিনতে শুরু করে আর মজুদ করতে শুরু করে।
যার 1 লিটার লাগে সে কিন্তু 5 লিটার নেয়। আর এই অতিরিক্ত চাহিদাই কিন্তু বাজারে চাপ সৃষ্টি করে। এর ফলে কি হয়, যাদের আসলে তেল দরকার তারা কিন্তু তেল পাচ্ছে না। সাধারণ মানুষের মধ্যে যে ভীতিটা সৃষ্টি হয়, আর এই ভীতি সৃষ্টি হওয়ার কারণে কিন্তু চাহিদা 1 গুণ থেকে 10 গুণে বেড়ে যায়। আমার ব্যক্তিগত মতামত যদি আপনারা জানতে চান, তবে আমি বলবো এটা কেবল একটা কারণের ফল নয়, বরং অব্যবস্থাপনার একটা চরম বহিঃপ্রকাশ। আমাদের দেশ কি চলতেছে না? অবশ্যই চলতেছে, কিন্তু সমস্যা হলো সুশাসনের অভাব। আমার মতে সংকট যতটা না অর্থনৈতিক, তার চেয়ে বেশি কিন্তু আস্থার সংকট। সাধারণ মানুষ যখন সরকারের তথ্যের উপর ভরসা করতে পারে না, তখনই কিন্তু তারা অতিরিক্ত পরিমাণে পণ্য কিনে সেটাকে গুদামজাত করা শুরু করে। আর যখন মনিটরিং ব্যবস্থা দুর্বল থাকে, তখনই কিন্তু এই সিন্ডিকেটগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। সংকটকে পুঁজি করে যারা ব্যবসা করে তাদের বিরুদ্ধে যদি কঠিন ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে কিন্তু এই চক্র কখনোই ভাঙবে না। এই যে সমস্যা চলতেছে, এই সমস্যা থেকে বের হওয়ার জন্য আমাদেরকে মূলত 3টা স্তরে কাজ করা উচিত। প্রথমেই গভর্নমেন্টের কি কাজ করা উচিত? প্রথম কাজ হচ্ছে কঠিনভাবে বাজারকে মনিটরিং করা। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বড় বড় যে গুদামগুলো আছে সেগুলোতে অভিযান চালাতে হবে। সিন্ডিকেট যদি ভাঙতে হয় তাহলে রাঘব বোয়ালদেরকে আগে ধরতে হবে, যারা যুদ্ধের দোহাই দিয়ে দেশে তেলের দাম বাড়াচ্ছে আর মজুত করতেছে। তাদের বিরুদ্ধে ক্র্যাকডাউন শুরু করতে হবে। শুধুমাত্র জরিমানা নয়, তাদের লাইসেন্স বাতিল করতে হবে এবং জেল নিশ্চিত করতে হবে। তাহলে কিন্তু এই সিন্ডিকেটের হাত থেকে বের হওয়া সম্ভব। এছাড়া আরেকটা কাজ করতে হবে, যেটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্যর আমদানির জন্য ব্যাংকগুলোকে কিন্তু বিশেষ ডলার কোটা প্রদান করতে হবে। আর বাংলাদেশকে তেলের জন্য বিকল্প উৎস খোঁজা লাগবে। শুধুমাত্র 2 থেকে 3টা দেশের উপর নির্ভর হওয়া যাবে না। তেল আমদানির জন্য আরো বিকল্প দেশের সাথে যোগাযোগ করতে হবে। সরকারের প্রতি আমার কিছু আবেদন রয়েছে। জাহাজগুলো যেন নির্বিঘ্নে আসতে পারে, সেজন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে যোগাযোগ আরো নিবিড় করতে হবে। প্রতিদিন সরকারিভাবে জানানো উচিত যে কতটুকু তেল মজুত আছে এবং কয়টা জাহাজ বন্দরে ফিরছে। এতে কিন্তু একটা কাজ হবে, যে গুজবগুলো ছড়ায় এই গুজবগুলো ছড়ানো বন্ধ হয়ে যাবে। জনগণের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা প্যানিক হয়ে এক্সট্রা বাই করবেন না। আপনি যখন এক্সট্রা বাই করছেন, আপনার এই এক্সট্রা বাইয়ের জন্য আপনার প্রতিবেশী 1 ফোঁটা তেলের জন্য কিন্তু তখন হাহাকার করছে। এছাড়া আপনারা কিন্তু গুজবে কান দেবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছড়ানো হচ্ছে তেল শেষ হয়ে যাচ্ছে, এই ধরনের যে ভিত্তিহীন খবর আছে, এগুলোতে কান দেবেন না। এছাড়া এই কঠিন সময়ে আমাদেরকে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। গাড়ি শেয়ার করা বা অপ্রয়োজনে ব্যক্তিগত গাড়ি ব্যবহার কিন্তু কমানো এখন দরকার। যারা ব্যবসায়ী আছেন তাদের প্রতি আমার অনুরোধ রইল, দেশ এবং দেশের মানুষ যখন সংকটে রয়েছে, তখন শুধুমাত্র লাভের চিন্তা করবেন না, মানবিকও হবেন প্লিজ। নৈতিক ব্যবসা কিন্তু ব্যবসায় সুফল নিয়ে আসে। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত কয়েক মাসে বাংলাদেশে আমদানির পরিমাণ কিন্তু কিছুটা কমলেও তা কিন্তু শূন্যে যায়নি। সরকারি হিসেবে মজুদ পর্যাপ্ত থাকার কথা বলে হলেও কিন্তু বাজারে কেন নেই, এই প্রশ্নের উত্তর কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিন্তু মাঝে মাঝে কমলেও আমাদের দেশে তার প্রভাব পড়ছে না। এর অর্থ হলো বিপণন ও বন্টন ব্যবস্থায় বড় ধরনের একটা গলদ রয়েছে। বন্ধুরা, বাংলাদেশ কিন্তু অপর সম্ভাবনার দেশ। আমরা কিন্তু ইতিমধ্যে অনেক বড় বড় সংকট পাড়ি দিয়ে এসেছি। কোভিড দেখেছি, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ দেখেছি, এখন ইরান ইসরায়েলের যুদ্ধও দেখছি। এই সংকটও ইনশাল্লাহ কেটে যাবে, কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে। সরকার যদি শক্ত হতে বাজার নিয়ন্ত্রণ করে এবং আমরা নাগরিকরা যদি ধৈর্য ধরি, তবে এই সংকট কিন্তু দীর্ঘস্থায়ী হবে না। মনে রাখবেন, সংকট কিন্তু ম্যানমেড হোক বা গ্লোবাল হোক, সবশেষে কষ্ট কিন্তু পাই আমাদের মতন সাধারণ মানুষেরা। তাই আমাদের দাবি কিন্তু একটাই, স্বচ্ছতা বজায় থাকুক এবং সাধারণ মানুষের হাহাকার বন্ধ হোক। সবশেষে বলবো, আপনার এলাকায় কি তেলের সংকট আছে? আপনি কি মনে করেন এটা সিন্ডিকেটের কারসাজি? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম এক্সক্লুসিভ ভিউয়ার্স।